এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। এখন এই 6,04,000 কোটি টাকা 42% প্রবৃদ্ধি, মানে গত বছরের তুলনায় 42% বেশি হচ্ছে এনবিআর হচ্ছে আপনার রাজস্ব সংগ্রহ করবে। আমরা এনবিআর এর কাছে জানতে চেয়েছিলাম এটার ফিজিবল স্ট্র্যাটেজিটা কি, কোন প্রক্রিয়ায় হচ্ছে আমরা এটা করবেন, কোন প্রক্রিয়াটা আপনারা করবেন। এবং এনবিআর যেই প্রেজেন্টেশন দিয়েছিল প্রথম অংশে সেখানে মনে হয়েছিল দেখেন আমাদের দেশে অলরেডি যারা ট্যাক্স দেয় তাদের উপরে আবার ট্যাক্স আরোপের একটা বিষয় থাকে এবং তাদেরকে বারবার এই যে ট্যাক্স মাল্টিপ্লিকেশনের মধ্য দিয়ে তাদেরকে আবার বার্ডেন ক্রিয়েট করা আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু ট্যাক্স বেইজ এক্সপানশনের কোনো ধরনের পলিসি, স্পষ্ট পলিসি আমরা দেখতে পাই নাই যে আমরা ট্যাক্স বেইজ এক্সপানশনটা কিভাবে করব, নতুন করদাতাকে কিভাবে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এই বিষয়ে আমরা সুস্পষ্ট কোনো রূপরেখা পাইনি। আপনারা যদি দেখেন কিন্তু ট্যাক্স যারা অলরেডি দিচ্ছে তাদেরকে আবার ট্যাক্সেরকে আবার নতুন করে কিভাবে ট্যাক্স আরোপ করা যায় এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা জানি বাংলাদেশের বিজনেসম্যানদেরকে অনেকেই আমাদের এই সিস্টেমেটিক কারণে অনেকেই হ্যারেস হয়ে থাকে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছিলাম যে কন্ট্যাক্টলেস ট্যাক্স পেমেন্ট সিস্টেম, অর্থাৎ বিজনেসম্যানরা দেখা যাবে কি পোর্টের সাথে এবং ব্যাংকের সাথে যেহেতু সম্পর্ক আছে তাদের এনবিআরে কোনো যাওয়ার প্রয়োজন নাই, এনবিআরে গিয়ে এখানে হ্যারেস হওয়া আমাদের এইটার কোনো প্রয়োজন নাই। বরং আপনারা দেখেন এবং আরেকটা বিষয় রয়েছে দেখবেন এনবিআর তারপর হচ্ছে ব্যাংক এবং পোর্টের মধ্যে একটা চিঠি চালাচালির প্রক্রিয়া আছে। এই 2026 সালেও এসেও তারা একজন আরেকজনকে চিঠির মাধ্যমে তারা একটা বিষয় অবহিত করে, ফলত যেটা হয় দেখা যায় যে আমাদের পোর্টে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট আইটেম যখন আসে এটা ডিসচার্জ করার সময়টা বেড়ে যায়, 5 দিনের জায়গায় সেটা হয়ে যায় 2 মাস 3 মাস এবং আলটিমেটলি এই টাকাটা কিন্তু ক্রেতার উপরে চাপানো হয়। এবং আপনারা দেখবেন যে ব্যবসায়ীরা অনেকেই আছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা যখন কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আমদানি করে এইচএস কোড সহ বা হচ্ছে এলসি সহ, এটা দেখা যায় 15 দিনের কাজ তাদের হচ্ছে গভীর নোংরে দেখা যায় তাদের 3 মাস 4 মাস হচ্ছে তাদের কন্টেনারগুলো আটকে থাকে। এখন যখন তারা কোনো ইকোনমিক অর্থনৈতিক অসৎ উপায় অবলম্বন করলে তখন দেখা যায় সেটা আবার ডিসচার্জ করে দেয়। সেজন্য আমরা প্রস্তাব করেছিলাম এই কন্টেনারগুলোকে কিভাবে দ্রুততম সময়ে ডিসচার্জ করে দেওয়া যায়। ডিসচার্জ করে দিলে দেখা যায় যে একটা অসৎ উপায় একটা রয়েছে, আপনারা জানেন যে পোর্টগুলোর মধ্যে এটাকে যেন ডিজিটাল অটোমেটেড প্রক্রিয়ায় করা হয় এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মধ্য দিয়ে আপনার পোর্ট ব্যাংক এবং এনবিআর এর মধ্যে যেন ডেটা এক্সচেঞ্জ রিয়েল টাইম ডেটা এক্সচেঞ্জ করা হয়। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করেছি। আমরা আরও বলেছি যে আপনার যেই কমলাপুরে আপনারা জানেন যে একটা ডিপো রয়েছে, কমলাপুরে একটা কন্টেইনার রাখার জায়গা রয়েছে, এইটার ইফিসিয়েন্সি যেন বাড়ানো হয় এবং এই ইফিসিয়েন্সিটা কবের মধ্যে এটা বাড়াবে এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। একই সাথে সাথে আপনাদের কাস্টমে আমাদের দেখা যায় 45,000-এরও বেশি আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট এবং এমটি কন্টেইনার ঝুলে রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করা এবং সেগুলোকে অটোমেটেড করা এই বিষয়গুলো হচ্ছে আমরা উত্থাপন করেছি। এবং দিন শেষে যারা ট্যাক্স কালেক্ট করে যে এআরউ যারা আছে বা আরও যারা রয়েছে ফিল্ড লেভেলে যারা কাজ করে, আপনি দেখবেন এনবিআর থেকে তাদেরকে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট ওই অর্থে দেওয়া হয় না, তাদের গাড়ি নাই, তাদের হচ্ছে ইন্সপেকশন অথরিটি নাই। আপনি যদি দেখেন এআরওরা যখন ট্যাক্স কালেক্ট করতে যায় ফিল্ড লেভেল থেকে তখন দেখা যায় তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, হয়রানি করা হয়। এই বিষয়গুলো নিরসন করার ক্ষেত্রে এনবিআর কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেবে সেটি আমরা জানতে চেয়েছি। দিন শেষে ইজ অফ ডুইং বিজনেসের জন্য ব্যবসায়ীদেরকে যে হয়রানি করার যে বিষয়গুলো রয়েছে, পোর্টের মধ্যে হয়রানি করা, এনবিআরে হয়রানি করা, ব্যাংকের মধ্যে হয়রানি করা, এগুলাকে কমিয়ে নিয়ে আসা। আমরা দেখেছি পোর্টের মধ্যে যদি সিস্টেমেটিকভাবে একটা জিনিস আনতে যায় 3 মাস 4 মাস লাগে, কিন্তু কিছু টাকা যদি দিয়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আপনি একটা ডেনমার্ক থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসছেন, প্রোডাক্টটা নিয়ে এসে আপনার বন্দরের মধ্যে 2 মাস ফেলে রাখা হয়, প্রত্যেক দিন যদি $5,000 করে জাহাজ ভাড়া দিতে হয়, 2 মাসে $3 লক্ষ জাহাজ ভাড়া, তখন এই ব্যবসায়ী মনে করে আমি $3 লক্ষ এই জাহাজ ভাড়া না দিয়ে বরং $1 লক্ষ ঘুষ দিয়ে বরং আমি হচ্ছে মালটা নিয়ে আসি। এখন এটার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে অনুৎসাহিত ফিল করে, ব্যবসায়ীরা পরবর্তীতে কাস্টম দিতে কাস্টম না দিতে উৎসাহিত হয়। সেজন্য আমরা আমাদের প্রস্তাব করেছি এই পুরো প্রসেসটা যেন অটোমেটেড করে ফেলা হয়, হ্যান্ড টাচের বাইরে যেন নিয়ে যাওয়া হয়। আমাদের এনবিআর এর স্ট্রাকচারাল রিফরমেশন নিয়ে কথা হওয়ার কথা ছিল, এই জায়গাগুলো নিয়ে কথা হয় নাই।
এবং আলটিমেটলি এই কমিটিগুলোকে যদি এভাবে ডিসফাংশনাল রাখা হয়, এই কমিটিগুলোকে যদি ফাংশনাল না করা হয়, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক হবে। এবং এক ধরনের একটা হাউস কমিটি করা হয়েছিল, একই ধরনের অবস্থা, হাউস কমিটির মিটিং হয়েছে 2টা, আর বাকি জিনিসগুলো হচ্ছে সরকার দল নিজের মতো করে করে কোনো মিটিং ডাকা হয় না। এই অফিস বরাদ্দ বা অন্যান্য যে স্ট্রাকচারাল বিষয়গুলো রয়েছে, আমাদের এই পার্লামেন্টের ইজ অফ ডুইং বিজনেসটা যেন সহজ হয়, সেটার এই ধরনের কোনো মিটিংয়ে এখানে হয় না। এক ধরনের সরকার দল নিজের মতো করে এই সিদ্ধান্ত নেয় এবং এক ধরনের